এরকম একটা প্রত্যন্ত দেশ, পিছিয়ে থাকা একটা দেশ, সেখান থেকে অনেক বড় বড় দেশকে টপকিয়ে কিন্তু এশিয়া কোয়ালিফাই করেছে। কত প্রতিকূলতার মধ্যেও, সীমাবদ্ধতার মধ্যেও যে বিশ্বকে জয় করব, সে চ্যালেঞ্জটা কিন্তু নারী ফুটবলাররা নিয়েছে। পিছনে কথা বলার মানুষ অনেক আছে, শুধু আমি একা অদিতি না, প্রত্যেকটা মেয়েরই গল্প কিন্তু ভিন্ন ভিন্ন। আমাদের কামান লাগে না, ওরা নিজেরাই এক একটা কামান, বুলেট। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ স্পোর্টস উইকলি বাই বঙ্গো। আমি আছি আপনাদের হোস্ট মোহাম্মদ ইসলাম। আজকে আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট আছে, মাহমুদা শরীফা অদিতি। ওয়েলকাম টু স্পোর্টস উইকলি বাই বঙ্গো। আমরা আপনাকে আজকে ইনভাইট করেছি, আমরা আলাপ করব নারী ফুটবল দল, নারী ফুটবল এবং বাংলাদেশের সব ধরনের উইমেন্স স্পোর্টস নিয়ে আলাপ করবো আপনার সাথে। তার আগে আমি খালি ভিউয়ার্সদেরকে বলতে চাই যে আজকে আমরা আলাপ করতে চাই একটা স্পেশাল টপিক। আপনারা সকলেই জানেন যে নারী ফুটবল দল সব লেভেলে খুব ভালো খেলছে, ভালো পারফর্ম করছে এবং বাংলাদেশের স্পোর্টসে একটা খুব বড় কমপ্লেইন যে কোনো কিছুতে কনসিস্টেন্ট না। তো এই একটা ফুটবল দল এবং অনূর্ধ্ব-17, অনূর্ধ্ব-20 জাতীয় দল সব কিছুতে তারা ভালো করছে। এই কারণে আমরা অদিতি আপুর কাছে দ্বারস্থ। আপনাকে এগেন ওয়েলকাম টু দ্য শো। শুরুতেই জানতে চাবো যে এখন ন্যাশনাল টিম, তারা তো মনে হয় চিটাগংয়ের ক্যাম্পে আছে, কেমন যাচ্ছে ক্যাম্পটা এবং তাদের এখন অগ্রগতিটা কোন জায়গায়? ক্যাম্প যেটা চিটাগংয়ে হলো, হোল টিমটা আর কি, ন্যাশনাল টিমটা, ওদের ক্যাম্প অলরেডি ক্লোজ। এখন তারা আসছে, ফিরে এসছে। তারা এখন কিন্তু একটা ফ্রেন্ডলি একটা ম্যাচ খেলতে যাবে থাইল্যান্ডে, ফুল টিম। তো পিটার বার্দার এটার উপর অ্যাসেসমেন্ট করতেছে। নেক্সট ডে তার অনেকগুলা এপিসোড আছে, বিভিন্ন গেম আছে। আমরা জানি সে কোয়ালিফাই করে ফেলছি অলরেডি, আন্ডার-20 ন্যাশনাল টিম, 17টা অল্পর জন্য করতে পারেনি। এগুলো নিয়ে বেসিক্যালি ওরা এখন অনেক বিজি, শিডিউলটা অনেক বিজি শিডিউল। হয়তো বা আপনার থাইল্যান্ডের ফ্রেন্ডলি ম্যাচ থেকে একটা ওভারঅল ফুল ডিটেলস একটা বের করে হয়তো কে কোন পর্যায়ে কিভাবে খেলবে সেটা হয়তো বা ওরা রোড ম্যাপ করবে। আপনি তো খুব কাছ থেকে বাংলাদেশের ফুটবল দেখেছেন, গত দুই দশক ধরেই বলতে পারি যে খেলেছেন এবং এখন কোচিং করছেন। বসুন্ধরা কিংসকে আপনি অনেকবার চ্যাম্পিয়ন করেছেন, তাদের যে নারী ফুটবল দল। এত কনসিস্টেন্সি আসলো কি করে এই টিমটার? মানে আমরা যদি আরেকটু পিছিয়ে যাই, আপনি নিজে এসছেন গাইবান্ধা থেকে ফুটবল খেলে, আর আমরা যতটুকু বুঝতে পারি যে এই দলটা এটার রুটটা হচ্ছে ময়মনসিংহের সেই কলসিন্দুর স্কুলের সেই টিম, সেখান থেকে কিছু প্লেয়ার এখনও হয়তো টিমে আছে এবং এই রুট এত গভীরের একটা রুটের টিম। তো আমরা বাংলাদেশের ফুটবলের অনেক চ্যালেঞ্জেস শুনি, তো টিমটা তো কনসিস্টেন্ট হলো কিভাবে? অ্যাকচুয়ালি আমরা কলসিন্দুরটাকে প্রমোট করে ফেলছি, আমরা সবাই কলসিন্দুর সম্পর্কে জানি আর কি। কিন্তু কলসিন্দুরের আগেও কিন্তু আমাদের নারায়ণগঞ্জ থেকে কিন্তু অনেক নারী ফুটবলার উঠে এসেছিল। এখন বর্তমানে কলসিন্দুর যে ভাইবটা বাংলাদেশে ফুটবলের উঠেছে বর্তমানে, শুধু নট অনলি উইমেন, আপনি দেখেন যে এখন বাংলাদেশের কিন্তু হিসাব করতে হচ্ছে কোথায় কোন খেলা হচ্ছে, একটার পর একটা। কিন্তু আমরা খেলা নিয়ে অনেক, শুধু সিনিয়র টিম বলে না, ন্যাশনাল টিম বলে না, আদার্স লেভেলের কিন্তু প্রচুর খেলা হচ্ছে বাংলাদেশে। এই ফুটবল ফেডারেশনের অর্থায়নে বলেন বা অর্গানাইজ বলেন, খুব ভালো ভালো খেলা হচ্ছে। নারী ফুটবলদের ক্ষেত্রে যেটা এখন আগে ছিল সেটা হচ্ছে যে নারায়ণগঞ্জ থেকে কিছু প্লেয়ার মুষ্টিমেয় কিন্তু উঠে এসেছিল। প্রায় বলতে গেলে ন্যাশনাল টিমের অধিকাংশ প্লেয়ার ওখানে ছিল। সেখান থেকে কিছু হান্টিং করে আনসার টিম ছিল, মানে এই দুটো টিম কিন্তু স্টার্টিংয়ে ছিল। যখন দিনের পর দিন আপনাদের নারী ফুটবলারদের সেরকম কোনো খেলা হয় না, খেলা হচ্ছে না বলতে কন্টিনিউয়াসলি লিগগুলো, প্রসেসগুলো হচ্ছে না। যখন হচ্ছে না তখন একটা সার্ভিসেস টিম কিন্তু টিম করতে ভয় পাচ্ছে যে এবছর কেন আমি বেতন দিয়ে রাখবো। যেমন আপনার আনসার টিম একটা সময় খুব ফাইট করেছে, ন্যাশনালগুলো খেলেছে, দীর্ঘদিন কোনো ন্যাশনাল খেলা নেই, ভালো কোনো লিগ নেই, ওদের কিন্তু টিমটা ঝরে গেছে। বেসিক্যালি আবার ওই নারায়ণগঞ্জের টিমটাই কিন্তু ওভাবে ঝরে গেছে। আপনার কন্টিনিউয়াসলি যদি খেলা না হয়, লিগ যদি না গড়ায়, অটোমেটিক আপনার টিম একটা কতক্ষণ ধরে রাখবেন। সেকেন্ড স্টেজে যে কিন্তু আপনার কলসিন্দুর আপনি ক্লিক করে গেছে, সেখান থেকে ওরা ন্যাশনাল টিমের এখন যে রানিং যে প্লেয়ারগুলো, এখন একদম উজ্জ্বল নক্ষত্রের মতো এক একটা প্লেয়ার। আমরা জানি যে কলসিন্দুর দিয়ে ফুটবল, কিন্তু ফুটবলটা কিন্তু ব্যাকেও গেলে কিন্তু ওভাবে আসছে। এখন আজকে এই যে আন্ডার-14 যেটা হলো, ময়মনসিংহ কিন্তু রাজশাহীর সাথে হেরে গেল। রাজশাহীর জন্য যেটা খেলা হলো, ও যাই হোক, ওনারা ফাইনালে কিন্তু খেলতে পারে নাই। তার মানে
কলসিন্দুর থেকেও কিন্তু কিছুটা ব্যাক বাইটে চলে আসতেছে, ব্যাক স্টেজে চলে আসছে, ডিউ টু আপনি একটা টিম যে নার্সিং করবেন, আপনি সারা বছর পড়বেন, কিন্তু আপনাকে তো এক্সাম দিতে হবে। তো ওরা যে টিমটা করছে, এই টিমটার টার্গেটটা কি, গোলটা কি? আপনার তো মাঠে খেলা। তো নারীর লিগটা আসলে শুধু নারী লিগ, একটা লিগ না। আমি বারবার সবাইকে বলে রাখছি যে আপনার খুব বেশি খেলা রাখতে হবে। আমরা নারীরা এরকম একটা প্রত্যন্ত দেশ, অঞ্চল না, মানে একটা দেশ, পিছিয়ে থাকা একটা দেশ, সেখান থেকে অনেক বড় বড় দেশকে টপকিয়ে কিন্তু এশিয়া কোয়ালিফাই করেছে। তাহলে যদি আমরা না, এটা যদি আমরা কৃষি প্রধান দেশ হয়, তাহলে ফুটবলের ক্ষেত্রে তো এটা ফুটবল প্রধান দেশ হওয়ার কথা, নারীদের উইংসটাতে। তো সেখানে আপনার ছড়ায় ছিটায় কোথায় রাখছেন? উৎপাদনটা তো শুধু আপনি হান্টিং করে মুষ্টি মেয়ে 50টা মেয়েকে রেখে করছেন। আমি বলতে চাচ্ছি এত সহজ করতে হবে, প্রচুর খেলা রাখতে হবে মাঠ, যে কোনো কম্পিটিশন। তবে বর্তমান যে কমিটি, আমাদের ফুটবল ফেডারেশনের শ্রদ্ধেয় প্রেসিডেন্ট তাবেদ আওয়াল, উনি আসার পরে থেকে কিন্তু এক বছরে যে পরিমাণ ছেলেদের এজ লেভেলের খেলাগুলো হচ্ছে, কারণ উইমেন্স উইংটা তো আলাদা, হয়তো প্রেসিডেন্ট অনেক ক্ষেত্রে চাইলেও করতে পারছে না, তার আদর্শ, তার যে ফিলোসফি হয়তো তার সাথে তার বনছে না, মিলছে না। এই কারণে হয়তো বা নারী উইংস থেকে আরো জোরদার করে করে আরো খেলাগুলো খেললে মেবি এই জিনিসটা আমাদের জন্য ভবিষ্যতের জন্য আরো ভালো হবে। আমরা দেখতে পাচ্ছি আপা যে পুরুষ ফুটবলারদের চেয়ে নারী ফুটবলারদের ট্যালেন্ট বেশি, পারফর্ম করার হয়তো তাগিদ বেশি, এবং স্কিল লেভেল ডেভেলপ করারও একটা অভ্যাস দেখছি যে আরেকটু বেটার। এইটা কোন জায়গা থেকে আসছে? মানে আপনি কাছ থেকে দেখেছেন, আপনি হয়তো আরেকটু ভালো বলতে পারবেন। ফুটবলটা যখন ওরা পেশাদারিত্বটা নিয়েছে, যদিও সে ফ্যাসিলিটিস, সেটা সুবিধা নারী ফুটবলাররা পাচ্ছে না, কিন্তু ওদের দিক থেকে এটা অনেক চ্যালেঞ্জিং হিসাবে ওরা জয় করে ফেলেছে, যে কত প্রতিকূলতার মধ্যেও, সীমাবদ্ধতার মধ্যেও যে বিশ্বকে জয় করব, সে চ্যালেঞ্জটা কিন্তু নারী ফুটবলাররা নিয়েছে। কিন্তু পুরুষদের ক্ষেত্রে হয়তো বা কিছুটা ঘাটতি আছে ডিউ টু এইটা কোনোভাবেই তারা আগাতে পারছে না। দুইবার সাফ চ্যাম্পিয়ন হলো, আমি বাংলাদেশ ন্যাশনাল টিম নিয়ে কথা বলি, দুইবার সাফ চ্যাম্পিয়ন হলো, এবার এশিয়া কাপ কোয়ালিফাই করলো। আপনার কিরকম লাগতো এটা দেখে? মানে আপনি প্রতিবার যখন চ্যাম্পিয়ন হয়, বা আপনার মানে ভিতরে ফিলিংসটা কি থাকে? আপনি নিজে অনেকদিন ফুটবল খেলেছেন, তো আপনার অ্যাকচুয়ালি বাংলাদেশের যদি ঈদ আসে, এখন যদি কেউ খেতেও না পারে, ঈদের দিন অ্যাটলিস্ট চেষ্টা করে গোসল করে নামাজ পড়তে যাব বা কিছু করবো, আপনার রুট লেভেল থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত। তো অ্যাজ এ আমি ফুটবলার, আমার আনন্দর জায়গাটা আসলে প্রকাশ করার মতো না, এটা অপ্রত্যাশিত, এবং এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না যে আমরা শুরু করলাম ফুটবলটা আমাদের চোখের সামনেই এত বড় একটা মঞ্চে তারা কাম আপ করছে, এটা তো আসলে অনেক বড় একটা ফ্যাক্ট, আসলে ভালো লাগার মতো একটা বিষয়। আপনার মানে ফুটবলে আসার গল্পটা যদি আমাদেরকে একটু বলতেন, মানে আপনাকে কি ইন্সপায়ার করলো ফুটবল খেলার, এবং আপনি এটা সিরিয়াসলি নিলেন, এবং এত বড় ক্যারিয়ার হলো আপনার, এখন আপনি কোচিং করছেন, মানে এই জার্নিটা নিয়ে একটু বলতেন। আসলে জার্নিটা খুব সহজ না, যে কোনো একটা জার্নি আপনি খুব সহজ না। আর বেসিক্যালি আমাদের 2002-2003-2004 এই দিক থেকে কিন্তু মহিলা ফুটবলটা আস্তে আস্তে করে পা করে কিন্তু 5, 6, 7, 8 হচ্ছে যে মোটামুটি একটা জায়গায় ন্যাশনাল টিমটা পৌঁছাইছে। হ্যাঁ, এর আগে যারা আমরা নারীরা ছিলাম স্পোর্টসে অ্যাথলেট যারা, তারা কিন্তু এক একজন এক এক ইভেন্টে, মানে যখন যে খেলা হইতো আমরা সেটাই খেলতাম। আমি একাধারে মনে করেন যে অ্যাথলেটিক্স করতাম, থ্রো ইভেন্টগুলো করতাম, আমি হ্যান্ডবল খেলতাম, খুব ভালো স্কুলে হ্যান্ডবল খেলতাম, ভলিবল খেলতাম, আমি জাতীয় ভাবে আবার কাবাডিও খেলেছি। দেন আমার টার্গেটটা ছিল যে আমি ফুটবলটা যদি আসে কখনো, তখন কিন্তু ওইভাবে ফুটবলটা আসে নাই। ওই খেলাগুলো যেভাবে স্কুল পর্যায়ে হচ্ছিল, যেখানে সেখানে যদি অল্প সময়ের মধ্যে যে খেলাগুলো খেলা যাচ্ছিল, কিন্তু ফুটবলটা তো ওভাবে আসলে হয়নি। যখন হয়েছে তখন আমি মনোনিবেশটা ফুটবলে করেছি। ওই গ্রাম থেকে আমার যে অদম্য ইচ্ছা, আমি যেভাবে খেলাটাকে ভিতরে লালন করেছি, সেখান থেকে মূলত
এখানে চলে আসা। আপু, আমি জানতে চাচ্ছি যে আপনি এতগুলো স্পোর্টস, আমি শুনেছি যে আপনি অনেকগুলো স্পোর্টসে ইনভলভ ছিলেন আপনার যখন মানে ছোটবেলা ছিলেন, ফুটবলটা চুজ করলেন কারণ আপনার কোনো হিরো ছিল, কোনো কাউকে ফলো করতেন? অ্যাকচুয়ালি আমি হচ্ছে যে গ্রামে আমার বসবাস, গাইবান্ধা সদর উপজেলার পলাশপাড়া একটা গ্রামে, আমার বাবারা অনেক সময় খেলতেন, আর আমার ভাই খুবই ভালো ফুটবলার ছিল। সে ফুটবল, যদিও পৃথিবীতে সে এখন নেই, কিন্তু তার এই আদর্শটা আমি দেখতাম যে গোল্ড কাপ করতো, বড় বড় শিল আনতো, মানে তখনই আমার ইচ্ছা। এবং আমি একটা ফুটবল নিয়ে মাঠে গিয়ে খেলতাম, বৃষ্টি পড়তেছে খেলতাম, ছেলেদের সাথেও খেলতাম। মানে এই যে ফুটবল প্রেম একটা, ওই ছোটবেলায় দেখতাম যে ফুটবল এত উত্তেজনাপূর্ণ একটা খেলা, এত লোক আর একটা শিল, ওই শিলের একটা যে আগে থেকে ওইটা আমার টার্গেট। যদিও এখন শিল এখন পাওয়া যায় না আমাদের বাড়িতে, কাপ হয়ে গেছে, এখন কাপ হয়ে গেছে আর কি। আপনি যে কথাটা বলেন যে খুব মানে ডিফিকাল্ট হয় একজন নারীর জন্য কোনো স্পোর্টে পার্টিসিপেট করা, বাংলাদেশে আমরা অনেক অহরহ শুনতে থাকি। তো আপনার কাছে যখন এরকম কোনো ঘটনা এখন আসে, আপনি নিশ্চয়ই আপনার নিজের এক্সাম্পলটা ইউজ করেন, বা নিশ্চয়ই প্যারেন্টসরা অনেক সময় কনসার্ন থাকে যে তার মেয়েকে দিবে কি না স্পোর্টসে। প্যারেন্টস কেন, কোনো ফ্যামিলি তো চাইবে না, এই জন্য চাইবে না যে আমি একটা জায়গায় দীর্ঘদিন খেলার পরে হয়তো বা আমার কন্টিনিউয়াসলি আমি লেখাপড়াটা করেছি, অনেকেই এসে এখানে কিন্তু পড়ালেখাটা বন্ধ হয়ে গেছে, তারা ওই খেলার মুহূর্তে ছিল। কিন্তু যখন একটা পর্যায়ে তো এজ থাকে, যে কোনো জিনিসের একটা সময় থাকে, তো একটা সাডেন টাইমে আপনাকে অবসরে যেতে হবে। তো আমি অবসরে যে যাব, তখন আমার ভিউটা কি হবে? আমি একটা না পড়াশোনা করলাম, আপনি একটা ভালো ফুটবলার, যারা আজকে আমাদের মনিকা বলেন, মারিয়া বলেন, ঋতুপর্ণা বলেন, এই যে রূপনা চাকমা বলেন, তোহরা বলেন, যারা যারা এখন সবচেয়ে বেস্ট পারফরমেন্স করছে, এদের ভবিষ্যতে যদি খেলা হতেই পারে, ইনজুরি পার্ট অফ গেম, আপনার অবসরে যখন যায়, ওনাদেরকে কি আপনারা ডাকবেন, চিনবেন, হয়তো বা অতিথি করে একদিন, এটা দিয়ে কি লাইভ ওরা হবে? না, মানে আমি ওটাই তাহলে একটা গার্ডিয়ান কিভাবে এই জায়গাটাতে আপনাকে তো কর্মসংস্থানের একটা 100% একটা জায়গা তৈরি করতে হবে। আমি যতটুকু জানি যে ধরেন ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকে যে যদি মেয়ে হোক ছেলে হোক যারাই স্পোর্টসে আসে, স্পেশালি আমেরিকায়, যে ওরা ইউনিভার্সিটির মাধ্যমে আসবে এবং ওরা স্কলারশিপ পাবে, কিন্তু ওই যে একটা সার্টেন ওদের একটা রেজাল্ট থাকতে হবে, ধরেন 50-60% মার্কস নিয়ে ওরা কন্টিনিউ করতে পারবে ওই স্কলারশিপে। হয়তো এখানে ওই ব্যবস্থা এখনো হয়নি, কিন্তু আপনি কি মনে করেন না যে বাফুফে হোক, বা আপনি তো বললেন যে ফোর্সগুলা যদি চাকরির ব্যবস্থা করে, কিন্তু এটাও তো হতে পারে যে বাফুফে কোনো একটা স্কুলের সাথে বা একটা কলেজের সাথে পার্টনারশিপ করলো, যে নারী ফুটবলাররা খুব ট্যালেন্টেড, তারা ফুটবলও খেলবে, কিন্তু তাদের এডুকেশন প্রোভাইড করতে হবে। ধরেন কেউ যদি ক্লাস 8 থেকেও আসে, সে যে তার যে 3 বছর বাকি, মানে ওইটা কি খুবই আপনার কাছে মনে খুব ইম্পসিবল একটা জিনিস? না, এটা পসিবল, এবং এটা প্রসেসিংটা কিন্তু চলমান। এটা হয়তো বা এটা মিডিয়াতে বা অনেকে জানে, প্রসেসিংটা চলমান বলতে আমার জানা মতে যে ফুটবল ফেডারেশন থেকে এইবার বা গত বছরে কিন্তু কিছু মেয়ে খেলা ছিল, বোর্ড থেকে কিন্তু কন্ট্রাক্ট করে ওরা এখান থেকে পড়ালেখাটা করে পাশও করেছে। আমাদের কিন্তু ঋতুপর্ণা, তারপরে নীলা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। তো এই যে প্রসেসিং এগুলো আস্তে আস্তে আসবে। আমরা একটু লিগ নিয়ে কথা বলতে চাই এখন। বড় বড় মানে লিগটা বড় হচ্ছে না কেন? আসলে নারীর লিগ যেটা আপনি বললেন, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের যারা এখন বিপিএল খেলছে বর্তমানে, যে তাতে করে দেখা গেছে যে আপনার 10টা বড় বড় ক্লাব খেলতেছে। আচ্ছা, এই 10টা বড় ক্লাবের যদি 10টা সেই লেভেলের টিম করে, তাহলেও কিন্তু ওরা অর্থনৈতিকভাবে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে, লিগটা কিন্তু অনেক জমজমাট হয়। এখন খেলার মানটাও ভালো হয়। আপনি দেখবেন যে আজকে মোহামেডানের সাথে বসুন্ধরার খেলা, হ্যাঁ, আপনি কিন্তু স্ক্রিনে দেখবেন, আপনি দেখবেন যে আবাহনীর সাথে ব্রাদার্সের খেলা, এগুলো পুরনো নাম দেখলেই কিন্তু একটা চোখ চলে যায় যে কি ইন্টারেস্ট বেড়ে যায়। এখন আপনি শুনলেন কাছারিপাড়া খেলতেছে, আপনি শুনলেন সদ্য পুষ্করিণী খেলতেছে, সিরাজউদ্দিন খেলতেছে, সরি টু সে, মানে এই নামের সাথে কিন্তু আপনার আগ্রহের জায়গাটা কিন্তু আপনি ধরেন দুটো অফিস খেলতেছে, হয়তো আমি এটা বুঝতেই পারবো না কারা খেলতেছে। তো ব্র্যান্ডিং অ্যাজ এ ব্র্যান্ডিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর, মানে আপনার যে কিছুর ব্র্যান্ডিংটা অনেক বড় ব্যাপার আর কি। এই ব্র্যান্ডিংটা যদি না করতে পারেন, তো লিগগুলোর আগ্রহ প্রকাশ করবে না কারা? যারা স্পন্সর। এখানে আমাদের ফেডারেশন উইথ ক্লাবগুলো সবগুলোর সমন্বয়ে একটা
বুম করতে হবে অ্যাকচুয়ালি। আপু এমনিতে আপনি এখন কোচিং করছেন, বসুন্ধরা কিংসের সাথে আছেন এবং অনেক আমার মনে হয় কোচিং প্রাপ্ত 6-7 বছরের একটা ক্যারিয়ার হয়ে গেছে। স্কিল ওয়াইজ বা গেম অ্যাওয়ারনেস ওয়াইজ কতটা ডেভেলপ করেছে বাংলাদেশের নারী ফুটবলাররা? না, ওরা কিন্তু ভালো একটা ডেভেলপ, কিছুদিন হলো তো ইন্টারন্যাশনাল ম্যাচগুলো খেলতেছে। অবভিয়াসলি স্কিল ডেভেলপ করেছে বিধায় কিন্তু রেজাল্টগুলো পাচ্ছে। অ্যাজ এ কোচ হিসাবে আমি যদি গুলায়ও ওদেরকে ট্যাকটিক্যাল টেকনিক্সগুলো যদি শিখায় দেই, ওরা যদি এটা না নিতে পারে, অ্যাডাপ্ট না করতে পারে, ইমপ্লিমেন্ট তো মাঠে করতে পারবে না। তো অবশ্যই ওরা এদিক দিয়ে অনেক বেস্ট সাউন্ড হয়েছে, দেন ওরা কিন্তু ভালো করতেছে। এই যে ডেভেলপমেন্টটা হলো, এটা কি সাস্টেইনেবল? এটা কি আপনার মনে হয় আরো মানে গ্রাফটা উপরের দিকে যেতে থাকবে? অবভিয়াসলি এটা তো যেতে থাকা মানে কি, এটা উচিত 2011 সালে প্রথম আমাদের লিগ স্টার্ট হয়। তখন থেকে আজকে এক যুগ পরেও আমাদের গ্রাফটা কিন্তু কাছাকাছি, এরকম হাই হয় নাই, বরংস নিম্নগামী ঊর্ধ্বগামী দোদুল্যমান। তো এই জায়গাটা কাজ করতে হবে। আপনি শুধু ক্লাবকেও দোষ দিলে হবে না, কর্পোরেট হাউসকেও দোষ দিলে হবে না, ওমেন্স উইংকেও দোষ দিলে হবে না। সবার দোষ আবার কারো দোষ না, সবাই সম্মিলিত চেষ্টায়। আমাদের খুবই বড় দাবি যে লিগটা কন্টিনিউ করুক। আমরা যারা এক্স ফুটবলার আছি, যারা এখন এই পেশাটাকে ধারণ করে আমরা কোচিং ক্যারিয়ারটাকে সমৃদ্ধ করতে চাচ্ছি, তাদের কাজের জায়গাটা হোক। আমি একটা জিনিস আপনার সাথে একটু শেয়ার করতে চাচ্ছিলাম যে অনেক দেশে এমন হয় যে ধরেন ওদের পুরুষ ফুটবল দল হয়তো কখনো ওয়ার্ল্ড কাপ খেলে না বা কোয়ালিফাইয়ের কাছে যায় না, বাট নারী দলটা সবসময় ওয়ার্ল্ড কাপ খেলে বা রিজিওনাল টুর্নামেন্টগুলো খেলে। বাংলাদেশ কিন্তু এখন আস্তে আস্তে ওরকম হয়ে যাচ্ছে। মানে আপনার কি মনে হয় না যে পুরুষ দলে যতটা ইনভেস্টমেন্ট হচ্ছে, ভালো ইনভেস্টমেন্ট হচ্ছে, কারণ এখন তো বিদেশ থেকেও প্লেয়ারদেরকে আনা হচ্ছে, একটা নতুন পলিসি নিয়েছে। আমি বলবো যে নারী দলের জন্য বাইরে থেকে প্লেয়ার আনার কথা, বাট ইনভেস্টমেন্টটা তো সিমিলার হওয়া উচিত। আপনি যে লিগের কথা আমাকে বারে বারে বলছেন, আপনার আকুতি এটা এক ধরনের যে লিগ চালাতে হবে। লিগ তো একটা মানে একটা দেশের কি বলবো মানে ব্লাড স্ট্রিম, এটা ছাড়া তো আপনি লিগ না থাকলে তো হবে না। ক্রিকেটও আমরা দেখি লিগ ছাড়া কিছু চলে না। তো আপনার কি মনে হয় না যে এখন নারী ফুটবলের ওই জায়গাটায় চলে গেছে, এশিয়ান কাপ কোয়ালিফাই করে ফেলছে, তো ইনভেস্টমেন্টটা সমান হওয়া উচিত না? অ্যাটলিস্ট বেশি না হলে তো সমান হওয়া উচিত। আপনি পুরুষ ফুটবলের কথা যদি বলেন, আমি বেসিক্যালি যেটা চিন্তা করি সেটা হচ্ছে যে স্বাধীনতার পর তাদের উত্থান বলে, হ্যাঁ, যে 71-এর পর 73-72 সালে ছেলেরা স্টার্ট করেছে এবং তার আগেও স্বাধীন বাংলা ফুটবল টিম ছিল। ওদের থেকে আমাদের দূরত্বটা কিন্তু অনেক একটু পিছনে, বলতে আমরা আমাদের শুরু 2000-এর পরে, এরা 30 বছরের। তো এই গ্যাপটা থেকে আপনার যারা পুরুষ ফুটবল শুরু করেছে তাদের গ্রাফিকটা তো অ্যাটলিস্ট এত দূরে উঠে গেছে, পারফরমেন্সের কাছ থেকে হয়তোবা অনেক কাছাকাছি, কিন্তু ওই পেশাদারিত্ব এখনো আমাদের হয়নি, আমাদের সময় লাগবে। একটা কথা বলেই যে না ওইরকমই করতে হবে, এরকমই দিতে হবে, ওইটা হবে না এখনো। তবে আমাদের পারফরমেন্স যে সেটা কিন্তু ওদের লেভেলে পারফরমেন্সটা, কিন্তু ওই যে 30 বছরের কিন্তু ওই যে 30 বছরের আমরা জুনিয়র, সেটা হয়তো বা ফ্যাসিলিটিসের দিক থেকে আমরা একটু পিছানো। তবে এটা এখন যেভাবে স্টার্ট হচ্ছে, স্টার্টিংটা ওদের স্টাডি যেভাবে করছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেভাবে চিন্তা করছে, তো আমার মনে হয় এটা ভালো কিছু হবে সামনের দিকে। আমরা আরেকটা জিনিস বোঝার চেষ্টা করছি এখানে, যে ফুটবল টিমের এখনকার যে উইমেন্স ফুটবল টিম, এটার বেশিরভাগই ঢাকার বাইরের থেকেই প্লেয়াররা আসছে বা ইনফ্যাক্ট অনেক দূর থেকে আসছে, অনেক কষ্ট করে আসছে। তবে আমরা ঢাকার ভিতরে বা বড় বড় শহরের হয়তো ইউনিভার্সিটিতে পড়ে বা কলেজে পড়ে বা স্কুলে পড়ে খুব বেশি সেই ফুটবলারদেরকে দেখছি না বা ফুটবলে ইন্টারেস্ট দেখছি না। এটার কারণটা কি? এখানে বেশিরভাগ যারা নর্থ সাউথ বলেন, বড় বড় ইউনিভার্সিটি, ড্যাফোডিল বলেন, বড় বড় ইউনিভার্সিটির যে ছেলেমেয়েগুলো খেলতেছে অ্যামেচার, শৌখিনতা ভাবে খেলতেছে, রাইট। যারা প্রত্যন্ত অঞ্চল থেকে খেলতেছে তারা আসলে সুবিধা বঞ্চিত। তারা না ভালো খেতে পারে, না ভালো একটা স্কুলে পড়তে পারে, না ভালো কোনো কিছু করতে পারে। তখন ওরা বেছে নেয় যে আমার এখানে পড়ে থাকার চেয়ে যদি একটু খেলে আমি কোনো বেটার লাইফ লিড করতে পারি। অনেক ফুটবলার আছে, আমি ছোট করে বলতেছি না, কারণ এটা তারা অ্যাচিভ করছে,
এটা তারা এই জায়গার যোগ্যতা যে তারা এখন ক্রিকেটের কথা যদি বলি, মারুফার লাইফ আপনারা জানেন, ফুটবলারেরও অনেকেই আছে, তারা এখন 5 স্টারে থাকে, তারা এই জায়গাটা অর্জন করেছে। কিন্তু থাকার পরেও একটা যদি তাদের ভীষণটা ঠিক থাকে যে তারা কি করবে, সেই জায়গাটা একটু আগে আমি আপনাদেরকে বলছি যে আপনি এই ফুটবলার হওয়ার পরে তারপরে কি দিবেন, আপনি খালি হাতে বিদায় নিতে হচ্ছে। তো নর্থ সাউথের যে স্টুডেন্ট, তাদের তো একটা ভিশন আছে, তাদের বাবা মা তো ওদেরকে ওভাবেই বড় করতেছে, এখানে তো ওরা এই রাস্তায় আসবে না। তো এই বেটারের চেয়ে যদি আপনি ফুটবলে বা স্পোর্টসের সাইডে যদি বিগ অপরচুনিটির লোভ না দেখান, তাহলে তো বড় বড় ফ্যামিলিগুলো আসবে না, এটা স্ট্যান্ডার্ডটা ওরকম হবে, ব্র্যান্ডিংটাও তো বাড়বে না, ডিউ টু এই হচ্ছে প্রবলেম। না, আপনার সাথে কথা বলে ভালো লাগছে, বিকজ আপনি দুইটা সাইডই দেখেছেন, মানে যে গ্রাস রুট থেকে উঠে আসছে এবং এখন ন্যাশনাল টিমে খেলছে। আমরা আবার ন্যাশনাল টিমে যদি ফেরত যাই, কি আশা থাকবে এশিয়া কাপ, এশিয়ান কাপে যখন খেলবে, র্যাঙ্কিং এ অনেক ডিফারেন্স বাংলাদেশের সাথে অন্যান্য টিমের, তবে আপনার মানে আশাটা কিরকম থাকবে যে কি আসতে, মানে আমরা কি দেখতে পারি হয়তো ওখান থেকে? দেখেন, আজকে আমাদের মেয়েদের কিচ্ছু নাই, ওদের যে অদম্য চেষ্টা, ওদের রক্তের যে তেজ, ওরা জানে যে কিরকম একটা অসম জায়গায় সমতা দিয়ে ফাইট করে জয় ছিনিয়ে আনতে হয়, এটা ওরা জানে। মনোবল ওদের অনেক বেটার, আর বাকি যে ফোকাসটা বিভিন্ন ফ্যাসিলিটিস দিয়ে ওদেরকে চার্মিং রেখে আমাদের রেজাল্ট করতে হবে, এই জায়গাটা আরেকটু আমাদেরকে অ্যাওয়ারনেস দিতে হবে ওদের প্রতি, তোমরা থাকো, আমরা পিছনে আছি, আমাদের কামান লাগে না, ওরা নিজেরাই এক একটা কামান, বুলেট। আমার লাস্ট প্রশ্ন হবে আপনাকে, যে যদি এশিয়ান কাপে একটা সার্টেন রেজাল্ট করতে পারে, তাহলে আমরা তো অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড কাপে চলে যাচ্ছি। রাইট। হয়তো পরের ওয়ার্ল্ড কাপ না হলে আপনি কি আশাবাদী যে মানে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো? আমার কেন জানি মনে হয় যে একদিন আমরা, খুব এটা বেশি দূর নেই, হয়তো এই ব্যাচ খেলবে না, পরের ব্যাচ হয়তো খেলবে। আপনার কি মনে হয়? আমাদের এশিয়ান কোয়ালিফাই করেছে না, মানে অর্ধেক আমাদের কিন্তু চলে গেছে যে আমরা ওয়ার্ল্ড কাপের কাছাকাছি। এইটা টার্গেট তো সবারই থাকে, হোপও সবারই থাকে, এটা আসলে এক একটা লটারির মতো, যেগুলো দেশ আসবে সবাই কিন্তু কোয়ালিফাই করার মতো, ওয়ার্ল্ড কাপ খেলার মতো। তো ওই ক্লিকটা যার হবে, একটা তো ভাগ্যেরও ব্যাপার আছে, ডেস্টিনিটা যদি সহায় থাকে, ওয়াই নট। থ্যাংক ইউ অদিতি আপু, আপনার সময় দেওয়ার জন্য, এবং আমাদের সাথে অনেক কিছু শেয়ার করলেন বাংলাদেশের ফুটবলের, ইনফ্যাক্ট পুরো যে 360 ডিগ্রি নিয়ে আমরা কথা বলতে পারবো আপনার সাথে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আসার জন্য। ধন্যবাদ, বঙ্গকেও ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য। দর্শক, আমরা আজকের জন্য এতটুকুই। আমরা আপনার কাছে আবার নেক্সট উইক আসবো স্পোর্টস উইকলি বাই বঙ্গতে। আপনারা এটা বঙ্গর ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পারবেন, বঙ্গর সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখতে পাবেন। আনটিল দেন, গুড বাই।